ভারতবর্ষ এক সুপ্রাচীন দেশ। ভারতবর্ষ এক ঐতিহ্যবাহী দেশ। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে মহামানবের সাগর তীর। ভারতবর্ষের ইতিহাস সুপ্রাচীন কালের। মূলত 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। এবার একটা দেশ স্বাধীন হলে, কিংবা আমি একটা গাড়ি কিনলাম, যদি আমি চালাতেই না জানি, দেশ যখন স্বাধীন হয়েছে তো দেশটা তো পরিচালিত করতে হবে। সেই পরিচালনার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে দেশের কনস্টিটিউশন। এবার কনস্টিটিউশন মানে সংবিধান। এই সংবিধান গড়ে ওঠার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আর যেহেতু ভারতবর্ষ বলে কথা, যেখানে ভাষার বৈচিত্র্য, ভৌগোলিক বৈচিত্র্য, জাতির বৈচিত্র্য, সার্বিক বৈচিত্র্য নিয়ে ভারতবর্ষ, তাই কথা যখন ভারতবর্ষ বিশ্বের বৃহত্তর গণতন্ত্র, বর্তমানে বিশ্বের বৃহত্তর জনসংখ্যার দেশ, তাহলে আমরা ভারতবর্ষের সংবিধানকে বিশ্বের বৃহত্তর সংবিধান হিসাবে গর্ববোধ করতেই পারি। আর বিশ্বের বৃহত্তর সংবিধান, বৃহত্তর ধারা, বৃহত্তর উপধারা এবং সংবিধান মানে হচ্ছে আমাদের দেশের সম্পূর্ণভাবে গর্ব। আর আমরা এই সংবিধানের দৌলতে কিন্তু আজকের আইনি সমাজে বাস করি। মানে আমাদের সমাজটা হচ্ছে রুল বেস সমাজ। আজকে আমি ভারতবর্ষের সংবিধানের রচনার পটভূমি নিয়ে আলোচনা করব, এবং এই যে জার্নিটা, যেটা শুরু করেছিল গণপরিষদের গঠন, তারপর সংবিধান গৃহীত হওয়া, কার্যকরী হওয়া, এই সবগুলি বিষয় নিয়ে বলার চেষ্টা করব। আজকে সংবিধান নিয়ে বলবো, কারণ তথ্যগতভাবে 24শে জানুয়ারি আমরা সংবিধান কার্যকর হয়ে যায়, আর তার জন্য 26শে জানুয়ারিকে বেছে নেওয়া হয়। মানে 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি আমরা সংবিধানকে একদম হাতের মুঠোয় পেয়ে যাই, এবং সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা গ্রহণ করে নেয়, মানে চালু করে নেয়। সেটা অফিসিয়ালি চালু পরে হয়েছিল। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও। প্রথমত হচ্ছে, সংবিধান বলতে আমরা কি বুঝি? যে কোনো রাষ্ট্রের মৌলিক নিয়ম কানুনের ভিত্তিতে যে দেশ চালিত হয়, এই নিয়ম কানুনগুলি যেখানে লিখিত হয়, সংক্ষিপ্তভাবে আমরা সেটাকে আমরা সংবিধান বলি। আর ভারতবর্ষের সংবিধান বলে কথা, তাই আমরা গর্ববোধ করতেই পারি যে আমরা বৃহত্তর সংবিধানের মালিক। এবার বৃহত্তর সংবিধান কেন হলো? এই বৃহত্তর সংবিধান হচ্ছে, আমরা প্রত্যেকটা জিনিসকে যখন কার্যকরী রূপ দিতে চাই, খুঁটিনাটি আলোচনা করতে যাই, তখনই তার বৃহত্তর রূপ প্রকাশিত হয়। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি যে এই বৃহত্তর রূপ কেন হলো। ভারতবর্ষের সংবিধান রচনা করে যখন সংবিধানের প্রস্তাবনা
ডক্টর বি আর আম্বেদকর যখন আমাদের কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে নিয়ে গিয়েছিলেন এবং জওহরলাল নেহরু প্রস্তাবনা দেখেই বললেন, আম্বেদকর বিদেশ থেকে পড়াশোনা করে এসে প্রস্তাবনার প্রথমেই তো ভুল করেছে। ভুলটা কি ছিল? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইউনিয়ন অফ স্টেট। এবার জওহরলাল নেহরু বললেন যে ইন্ডিয়া টিএইচএটি দ্যাট ইজ দিলে আই ফুল স্টপ ই দিলেই কাজটা হয়ে যায়। এখানে দ্যাট ইজ দেওয়ার কি দরকার আছে? ইন্ডিয়া আই ই ভারত ইউনিয়ন অফ স্টেট বললেই হতো। তখন আম্বেদকর বলেছিলেন যে পণ্ডিতজি, আমি যদি ইন্ডিয়া আর আই ফুল স্টপ ই দেই, তাহলে ভাবি প্রজন্ম এই আই আর ফুল স্টপের মধ্যে কত বিতর্ক করবে, এটা ভারতবর্ষের বর্তমান নেচার দেখেই বোঝা যায়। এবার বোঝা গেছে যে এই একটা দ্যাট ইজ বসাতে গিয়ে এত আলোচনা হলে, এত বিচিত্র দেশ, আধ্যাত্মিকতার দেশ, যেখানে কোনায় কোনায় স্পিরিচুয়ালিটি রয়েছে, বেদের ছাপ রয়েছে, উপনিষদের ছাপ রয়েছে, মহাভারতের ছাপ রয়েছে, রামায়ণের ছাপ রয়েছে, বিভিন্ন ধর্মের মহামিলন ক্ষেত্র রয়েছে, এমন একটা দেশে ছোট্ট একটা সংবিধান দিয়ে নিশ্চয়ই কাজ সারা যায় না। এবার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে কেন বৃহত্তর সংবিধান বলা হয়? আমরা জানি 7 কাণ্ডে রামায়ণ শেষ, 18 পর্বে মহাভারত শেষ। আর ভারতবর্ষের সংবিধানের প্রথমেই পর্ব ছিল 25টি, গৃহীত হয় 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তখন তার পর্ব ছিল 22 খানা, ধারা ছিল 395 এবং তফসিলি ছিল 8টা। আর বর্তমানে 25টা পর্ব, 448টা ধারা এবং 12টি তফসিল। এই হচ্ছে সংবিধানের ইন্ট্রোডাকশন। এখনো পর্যন্ত মূল কথায় যাওয়া হয়নি। ইতিহাস বলতে হবে। তাহলে সংবিধানের ইতিহাস যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে বলতে হয় কেন লেখা হলো সংবিধান, কি জন্য লেখা হলো সংবিধান, এবং ভারতবর্ষে যখন এই সংবিধান লেখার কাজটা শুরু হয়েছিল, মনে পড়ে ভারতবর্ষে কারা শাসন করছিল? বিশ্বের প্রথম অলিখিত সংবিধান যাদের আছে এবং তারা অহংকার বোধ করে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অধীনে ভারত ছিল। এবং ভারতবর্ষ স্বাধীন হোক, ভারতবর্ষ সংবিধান পাক, এগুলি নিয়ে ইংরেজদের কোনো মাথা ব্যথা ছিল না এবং থাকার কারণও না। ইংরেজ শাসনকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কোম্পানি শাসন 1757 থেকে 1858, এই সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষে ভারত শাসন আইন পাশ হলো এবং কোম্পানি শাসনের অবসান ঘটলো। আর 1858 থেকে 1947 পর্যন্ত ভারতে ব্রিটিশরা শাসন করলো। 1858 সালে ভারত শাসন আইন পাশ হয় এবং মহারানী ভিক্টোরিয়ার শাসন ঘোষণা হয়। এবং মহারানী ভিক্টোরিয়া নিজেকে সাম্রাজ্ঞী এবং কাইজারি হিন্দ হিসাবে নিজেকে ঘোষণা করেন এবং তখন থেকে ব্রিটিশ পার্লামেন্ট, যেহেতু সমগ্র পৃথিবী জুড়ে তাদের শাসন ব্যবস্থা কায়েম ছিল, তাই তারা ভারতের জন্য পৃথক একটা আইন তৈরি করে, সেটা হচ্ছে ভারত শাসন আইন। তো ভারত শাসন আইন তো অনেকগুলি হয়েছে। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এবং সর্বশেষ ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে।
এবার দেখা গেল এই যে ভারত শাসন আইন প্রবর্তিত হলো, ব্রিটিশদের নতুন সংবিধান এগুলি হয়ে গেল এবং ব্রিটিশরা ভারতবর্ষে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা চালু করলো। এরপর থেকে অনেক জল গড়িয়েছে, জাতীয়তাবাদী আন্দোলন, তারপরে জাতীয় কংগ্রেসের গঠন, নরমপন্থী আন্দোলন, তারপরে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন, 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ, 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব বিপ্লবী আন্দোলন, তারপরে নরমপন্থী চরমপন্থীর মিলন। তারপর দেখা গেল 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ভারতবর্ষে ভারত শাসন আইন পাশ করলো এবং এই ভারত শাসন আইন ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারলো না। 1919 খ্রিস্টাব্দে আমরা সবাই জানি রাওলাট অ্যাক্ট পাস হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন হয়, গান্ধীজির নেতৃত্বে প্রথম জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। এবং এই সময় খুব সুন্দর করে নোট করে রাখবে যারা পরীক্ষার্থী বা যাদের জানার ইচ্ছা, যে গান্ধীজি প্রথম 1922 খ্রিস্টাব্দে বলেছিলেন যে ভারতবর্ষের জন্য পৃথক একটা সংবিধান তৈরি করা প্রয়োজন। পরিষ্কার, গান্ধীজি প্রথম বলেছিলেন। এখানে অনেকে গুলিয়ে ফেলেন, গান্ধীজি বলেছিলেন না নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যাকে বলা হয় এম.এন. রয়, যিনি কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। ওই কানপুরে 1925 খ্রিস্টাব্দে যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, তার ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় কি বলেছেন, যে সংবিধান লেখার জন্য ভারতীয়দের নিয়ে একটি গণপরিষদ গঠন করা দরকার। এই হচ্ছে গান্ধীজি বলেছিলেন সংবিধান প্রয়োজন, আর মানবেন্দ্রনাথ রায় বলেছিলেন গণপরিষদ প্রয়োজন। এবার সংবিধান চাই, স্বাধীনতা চাই, ইংরেজরা এটা মানবে কেন? এবং এর আগেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999 পাশ করে ব্রিটিশরা ভারতীয়দের শাসনতন্ত্রে আসার বিষয়টাকে একদম গলা চাপা দেওয়ার মতো চেষ্টা করে। এখানে একটা শব্দ ইউজ করেছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। জনগণের প্রতিনিধি হিসাবে যারা সংবিধান রচনা করবে তাদের পরিষদকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। যেহেতু সংবিধান রচনার ব্যাপার, সেখানে সবাই হাত তুলে বললো আমি সংবিধান রচনা করব, তুমি সংবিধান রচনা করবে। সবাই যদি এই দায়িত্ব নিয়ে যায় তাহলে ভারতবর্ষের সংবিধান রচনা কি সম্ভব হবে? তাই প্রতিনিধিদের নিয়ে যাতে সংবিধান রচনা করা যায়, এর জন্য গণপরিষদের প্রয়োজন। তাহলে এই সময় 1919 সালের ভারত শাসন আইনকে ভারতবাসীরা প্রত্যাখ্যান করে বিভিন্ন কারণে, ইতিহাস অন্য কোনো সময় বলবো। এই প্রত্যাখ্যান করার বিষয়টা কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টে পড়ে। এজন্য ইংল্যান্ডে একটি কমিশন গঠন করে, যেটাকে বলা হয় 1927 খ্রিস্টাব্দের সাইমন কমিশন। সাইমন কমিশন গঠন করে ভারতবর্ষে 7 জন প্রতিনিধি নিয়ে সাইমন একটা কমিটি ভারতবর্ষে পাঠায় ভারত শাসন আইন 1919 পর্যালোচনা করার জন্য। কিন্তু এই কমিশনে ভারতীয় কোনো সদস্য ছিল না। ভারতীয়দের
একটা প্রতিক্রিয়া ছিল, যেহেতু ভারতবর্ষের সংবিধান নিয়ে আলোচনা হবে আর এখানে ভারতীয় কোনো সদস্য নেই, তাহলে এটা মানা যায় না। সাইমন কমিশনকে কালো পতাকা দেখানো হলো। এই সময় বলা হলো গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন। এবং কমিশন বলল, আমরা মনে করি না যে তোমরা সংবিধান রচনা করতে পারো। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দরিদ্র ভারতবাসী, আমরা ভিখারি ভারতবাসী, আমরা বর্বর ভারতবাসী, আমরা কি করে সংবিধান তৈরি করতে পারি? আমরা সংবিধান তৈরি করতে পারি না। তাহলে এত বড় বিশ্বের বৃহত্তর সংবিধান, বৃহত্তর জনগোষ্ঠীর জন্য বৃহত্তর বৈচিত্র্যের দেশের সংবিধান আসলো কোথা থেকে? আমরা ভারতীয়রা সব পারি, এই সংবিধানটা প্রমাণ করেছে। যাই হোক, এবার এই সময় আবার নরমপন্থী, চরমপন্থী, প্রো চেঞ্জার, নো চেঞ্জার বিষয়টা আবার বিতর্ক উঠে। 1928 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের একটি সর্বদলীয় বৈঠক বসে। সম্ভবত প্রতি বছর কংগ্রেসের অধিবেশন ডিসেম্বর মাসে হয়, কিন্তু তড়িঘড়ি একটা সংবিধান সবার সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়। কংগ্রেস বলে, ভারতের জাতীয় কংগ্রেস বলে যে ব্রিটিশদের এই প্রস্তাব বা এই যে ঘোষণা, শ্বেতপত্রে যে ঘোষণা দিয়েছিল যে ভারতবাসীরা তাদের সংবিধান রচনা করতে পারবেই না, এটা আমাদের জাতীয় অপমান। আর এই সময় মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয় 6 মাস পরে, এবং কমিটিটির নাম দেওয়া হয় নেহেরু কমিটি। 1928 সালের আগস্ট মাসে কমিটি তার রিপোর্ট প্রকাশ করে। 1928 সালের ডিসেম্বর মাসে কলিকাতা অধিবেশনে এই রিপোর্ট, মানে জাতীয় কংগ্রেসের কলিকাতা অধিবেশনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এবার এই যে রিপোর্ট প্রকাশ করা হলো 1928 খ্রিস্টাব্দে, এই রিপোর্টই ছিল ভারতবর্ষের প্রথম লিখিত সংবিধান। 1930 খ্রিস্টাব্দে সাইমন কমিশন রিপোর্ট জমা করলো, যারা 1927 এসেছিল। এই সময় তিনটি গোলটেবিল বৈঠক হয়। তারপরে ভারতবর্ষে আইন অমান্য আন্দোলন শুরু হয়, ভগৎ সিং এর ফাঁসি হয়, এবং 1930 খ্রিস্টাব্দের প্রথম গোলটেবিল বৈঠক, 1931 খ্রিস্টাব্দের দ্বিতীয় গোলটেবিল বৈঠক, 1932 খ্রিস্টাব্দের তৃতীয় গোলটেবিল বৈঠক, এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিকে সাইমন কমিশন তার রিপোর্ট জমা করে। 1935 সালের ভারত শাসন আইন সাইমন কমিশনের রিপোর্ট অনুসারে গঠিত হয়। এই সময় প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্ব, আইন অমান্য আন্দোলন সবেমাত্র গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্রের অগ্নিস্ফুলিঙ্গের মতো ভাষণ। তারপর 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসে সভাপতি হলেন, কিন্তু সেখান থেকে প্রত্যাখ্যান, তিনি সেখান থেকে পদত্যাগ করলেন। 1939 খ্রিস্টাব্দে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই সময় গান্ধীজি হরিজন পত্রিকায় দাবি জানান, আমাদের গণপরিষদ গঠন করতে দিতে হবে। এদিকে বিশ্বযুদ্ধ চলছে। 1940 সালে যখন ভারতবর্ষের তখন ভাইসরয় জেনারেল ছিলেন লিনলিথগো, 7 আগস্ট দাবি জানালো আগস্ট প্রস্তাব। 1942 খ্রিস্টাব্দে ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে চাপ দিলেন ভারতকে স্বাধীনতা দান করতে। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলো। তখন ভারতবর্ষকে স্বাধীনতা দান করা বা গণপরিষদের অধিকার দেওয়া, এর জন্য
ক্রিপস মিশন ভারতবর্ষকে স্বায়ত্ত শাসনের প্রতিশ্রুতি দেওয়ার জন্য ভারতবর্ষে আসলো। গান্ধীজি ক্রিপস মিশন সম্পর্কে বলেছিলেন, এটা তো পোস্ট ডেটেড চেক, এটা আমরা মানি না। বিশ্বযুদ্ধ মিটে গেল এবং বিশ্বযুদ্ধ মিটে যাওয়ার পর ভারতবাসীদের জোরালো আন্দোলন হলো যে আমাদের গণপরিষদ গঠন করার অধিকার মানতে হবে। এই সময় ইংল্যান্ডে একটা পট পরিবর্তন ঘটে। 1945 খ্রিস্টাব্দে উইনস্টন চার্চিল, যিনি কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী ছিলেন, বিশ্বযুদ্ধে জয় করেও তিনি পরাজিত হলেন এবং এই সময় লেবার পার্টি ক্ষমতায় আসে ইংল্যান্ডে। আর লেবার পার্টি মানে অনেকটা গণতান্ত্রিক, অনেকটা নমনীয়। 1946 সালে ভারতে আসলো ক্যাবিনেট মিশন। প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং অ্যাটলি কিন্তু পরবর্তী সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতবর্ষকে স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দেন এবং 4টি নীতি ওই সময় গৃহীত হয় 1946 খ্রিস্টাব্দের মন্ত্রী মিশন, অর্থাৎ তারা ইংল্যান্ডের পার্লামেন্টের মন্ত্রী ছিলেন, এর জন্য এটাকে মন্ত্রী মিশন বলা হয়। 4টি নীতি কি ছিল? এই 4টি নীতির মধ্যে নীতি ছিল যে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীন অঞ্চল থেকে, যেটা সরাসরি ব্রিটিশরা শাসন করছে, আর রাজন্য শাসিত অঞ্চল থেকে প্রতি 10 লক্ষ থেকে 1 জন করে সদস্য নিয়ে একটা কমিটি গঠিত হবে, যার নাম হবে গণপরিষদ। এবার সিদ্ধান্ত গৃহীত হয় 3 ভাগে আসন ভাগ করতে হবে, অর্থাৎ সাধারণ মানে জেনারেল, মুসলিম এবং শিখ প্রত্যেক দিক থেকে প্রতিনিধি নিয়ে গণপরিষদ গঠিত হবে। 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 9 ডিসেম্বর দিল্লির কনফারেন্স হলে প্রথম সভা অনুষ্ঠিত হয়। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনফারেন্স হলে প্রথম সভা অনুষ্ঠিত হয়। আর এই সভার প্রতিনিধিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা, তিনি সভাপতি ছিলেন। 1946 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর তার দ্বিতীয় মিটিং হয় এবং এর স্থায়ী মানে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং লিগ্যাল অ্যাডভাইজার হন বি এন রাও। 13 ডিসেম্বর এই উদ্দেশ্যে জওহরলাল নেহেরু সংবিধান সভার একটা উদ্বোধনী ভাষণ দেন। আর এই ভাষণকেই পরবর্তী সময়ে 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সেটাকে প্রস্তাবনা হিসাবে গৃহীত হয় এবং এই যে সাধারণ মুসলিম এবং শিখদের থেকে 389 জন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হয়। এবার এই 389 জন সদস্য দিয়েই তো সংবিধান রচনা করা সম্ভব নয়, তাই এই সময় 13টি কমিটি গঠিত হয়। আর প্রথম তৈরি করা হয় খসড়া কমিটি 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট, আর এর চেয়ারম্যান হলেন ডক্টর বি আর আম্বেদকর। আর কমিটির 7 জন সদস্যকে নিয়োগ করা হয়। গণপরিষদের 7 জন সদস্যকে নির্বাচিত করা হয় 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট। মনে রাখবে, এই 7 জন সদস্যদের মধ্যে কে কে ছিলেন এবার একটু নামগুলি লিখে নাও। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ,
BL মিত্র, N মাধব রাও আর BP খৈতান। এবার কয়েকটা ডেট আছে, মুখস্থ করে মানে সংক্ষিপ্তভাবে নোট করে নাও, খাতা কলম নিয়ে নোট করে নাও, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। 1948 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে খসড়া, সংবিধানের খসড়া মানে ড্রাফট তৈরি হয়। 1949 সালের 26শে নভেম্বর তা গ্রহণ করা হয়, মানে সংবিধান গৃহীত হয়, অফিসিয়ালি গৃহীত হয়। 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি মানে কালকের দিনে 24শে জানুয়ারি শেষ সভা অনুষ্ঠিত হয়। 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে এবং 64 লক্ষ টাকা খরচ করা হয় এই সংবিধানের ড্রাফটিং এর জন্য, সংবিধান রচনার জন্য, এবং অবশেষে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান চালু হয়। আর ভারতবর্ষ সঠিক অর্থে ড্রাইভিং সিটে পায় ভারতের সংবিধান। এই সংবিধানকে কেন্দ্র করে যে শক্তি আমাদের এই সংবিধান আমাদের দিয়েছে, সেই সংবিধান থেকে আজকের মজবুত ভারতবর্ষ আমাদের কাছে তার মূল চাবিকাঠি হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। আমি গর্ববোধ করি, সবার বড় গর্ববোধ করা উচিত যে ভারতবর্ষ বিশ্বের বৃহত্তর গণতন্ত্রের দেশ, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তর জনসংখ্যার দেশ, ভারতবর্ষের সংবিধান বিশ্বের বৃহত্তর সংবিধান। আর এই সংবিধানের মালিক আমরা। যে সংবিধানে রয়েছে প্রস্তাবনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক অধিকারের মধ্যে রয়েছে বাক স্বাধীনতার অধিকার, মৌলিক অধিকারের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি মৌলিক অধিকার। সেই ভারতবর্ষ আমার ভারতবর্ষ, সেই ভারতবর্ষ গর্বের সংবিধানের ভারতবর্ষ। আর এই প্রজাতন্ত্র দিবসের প্রাককালে আমার এই সংবিধান সভা এবং সংবিধান গঠন করার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে ভিডিওটা তৈরি করার প্রেরণাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছাত্রছাত্রীদের যাতে উপকারে আসে, সংবিধান সম্পর্কে সবাই যাতে জানতে পারে, তার জন্য কমেন্ট করে, শেয়ার করে অন্যদের জানার সুবিধা করে দেবেন। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে শোনার জন্য, দেখার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নমস্কার।